আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। মিরপুরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালিকিন এই রায় দেন। মাত্র 5 কার্যদিবসেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় প্রদান দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে রেকর্ড। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন রামিসার বাবা ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় সহায়তা করেছেন, মানসিকভাবে আমাকে সহায়তা দিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এই সন্তুষ্টি একজন বাবার, যিনি উচ্ছলতায় ভরা শত আবদারের 8 বছরের নিজের শিশুকন্যার খণ্ড বিখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ দেখেছেন নিজেরই চোখে। রায় ঘোষণার পর তাই এমন প্রতিক্রিয়া। এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। এর আগে সকাল থেকেই ঢাকা মহানগরের দায়রা জজ এলাকায় নিরাপত্তার কড়াকড়ি, কারণ চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে রবিবার। সকাল 8:30 থেকে 9টার মধ্যে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এর ঘণ্টা দুয়েক পর তোলা হয় এজলাসে। সকাল ঠিক 11টায় মামলার রায় পড়া শুরু করেন বিচারক। প্রায় 150 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপে আসামিদের বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন আদালত। এ সময় প্রধান আসামি সোহেল রানার 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 16 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরার সারসংক্ষেপ তুলে ধরেন বিচারক, যেখানে উঠে আসে ধর্ষণের পর 8 বছরের একটি শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার বর্ণনা, আর এই পুরো অপকর্ম ঢাকতে কিভাবে সহযোগিতা করে তার স্ত্রী স্বপ্না আক্তার। এছাড়াও এই ধরনের মামলার ক্ষেত্রে উচ্চ আদালতের বেশ কিছু নির্দেশনাও পড়ে শোনানো হয় জনাকীর্ণ আদালতে। প্রায় 40 মিনিট আসামিদের অপরাধের ফিরিস্তি উপস্থাপনের পর মূল আসামি সোহেল রানার অপরাধ ও তাকে সহযোগিতার দায়ে স্ত্রী স্বপ্না আক্তারের অপরাধ একই বিবেচনায় নিয়ে দুজনকেই মৃত্যুদণ্ড দেন আদালত। এ সময় মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখারও নির্দেশনা দেন আদালত। রায় নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান এই মামলায় স্পেশাল পিপি ও রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন, সেই অটোপসি রিপোর্টে ডাক্তার ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন। আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। যেহেতু এই আসামি আদালতের নিকট 164 ধারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ের পর আসামিদের কড়া নিরাপত্তায় নেওয়া হয় কারাগারে। মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে 5 লাখ ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। 2019 সালে ফেনীর নুসরাত রাফি হত্যা মামলায় 16 জন, 2022 সালে মেজর সিনহা আরশাদ খান হত্যা মামলায় 2 জন এবং 2025 সালে মাগুরার আসিয়া খাতুন হত্যা এবং ধর্ষণ মামলায় 1 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। নিম্ন আদালতে এই মামলাগুলো খুব দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়, কিন্তু উচ্চ আদালতে ঝুলে আছে বছরের পর বছর। এবার মিরপুরের রামিসা হত্যায়ও 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এখন দেখার বিষয় কবে নাগাদ এই মৃত্যুদণ্ড চূড়ান্ত পর্যায়ে কার্যকর করা হয়। আইনজীবীরা বলছেন স্পেশাল ট্রাইব্যুনাল অথবা বিশেষ বেঞ্চ গঠন করা যদি না হয়, তাহলে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রায় অসম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। মাত্র 5 কর্মদিবসে রামিসা হত্যার রায় হওয়ায় সন্তুষ্ট স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। তারা বলেন আসামিদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আইনমন্ত্রী আশা করেন উচ্চ আদালতে দ্রুত শুনানি হলে 3 মাসের মধ্যে রামিসা হত্যার ফাঁসির রায় কার্যকর করা সম্ভব। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন এর জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। এই ঘোষিত শাস্তিতে আপাতত সন্তুষ্ট, আশা করি এটা গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক।
এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এই ঘোষিত শাস্তিতে আপাতত সন্তুষ্ট, আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। মাননীয় প্রধান বিচারপতি আমাদের এই যে বিচারের বিষয়টা তো তিনি উল্লেখ করেছেন যে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা অর্থাৎ শিশু রামিসা, আসিয়া, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তাই লোডশেডিংও নেই বলে সংসদে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জাতীয় সংসদে এক সদস্যের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্টও সংসদে উপস্থাপন করা হয়, যেখানে আলাদা করে সুপারিশ করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। এদিকে ধর্ষণের শিকার রামিসা সহ 4 জনের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে সংসদে। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর শোক প্রস্তাব। ধর্ষণের শিকার হয়ে নিহত রামিসা, ফাহিমা মিম, আমিনা ও তাবাসসুম আক্তারের জন্য সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার। এরই মধ্যে মৃত্যুবরণ করা 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের জন্য গ্রহণ করা হয় শোক প্রস্তাব। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন। অধিবেশনের শেষে জ্বালানি সংকট সমাধানে করণীয় ঠিক করতে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করিলাম। রিপোর্টে আলাদা করে সুপারিশ করেছে সরকার ও বিরোধী দল। সরকারি দলের 13টি সুপারিশের মধ্যে আছে জ্বালানি তেলের কৌশলগত মজুদ সম্প্রসারণ করে কমপক্ষে 3 মাসের সক্ষমতা বৃদ্ধি করা, আমদানি উৎস বহুমুখীকরণ, জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশন করে ডিজিটাল মনিটরিং চালু, অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর আইনগত ব্যবস্থা জোরদার, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো, বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি পণ্য আমদানি, রুফটপে সোলার প্যানেল বাধ্যতামূলক করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সোলার চলছে কিনা তা তদারকি জোরদার। এছাড়াও সিস্টেম লস কমানোর জন্য পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ। আর বিরোধী সদস্যদের পরামর্শ, রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সমীক্ষা পরিচালনা, সাশ্রয়ী বিবেচনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যবহার, অফশোর জ্বালানি অনুসন্ধানের মাধ্যমে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ করা, নতুন স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিং অবিলম্বে চালু করা, বড় পরিসরে সৌরবিদ্যুৎ বাস্তবায়ন এবং জ্বালানি সংকটকালে সরকারি দপ্তরে গাড়ির আসন সংখ্যার সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হয়েছে। এর আগে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন দেশে বিদ্যুতের কোনো সংকট নেই, তাই নেই লোডশেডিংও। লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। সেটাকে মেরামত করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়ের মধ্যে আমরা লোডশেডিং দিতে বাধ্য, বিদ্যুৎই যায় না সেখানে, আবার মেরামত হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সুতরাং লোডশেডিং হলো বিদ্যুতের যদি আমার ঘাটতি থাকে, বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নাই। কমিটির রিপোর্টে আরও বলা হয় বর্তমান সংকট সফলভাবে মোকাবেলা করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণ জরুরি। লোডশেডিং সেটাই 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী, আর বাজেট পাশ হবে 30 জুন। সরবরাহ না থাকলে লোডশেডিং হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সরকার এমন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শুধু সনদ প্রদান নয় বরং দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা হবে। জনসংখ্যাকে রূপান্তর করা হবে জনসম্পদে। কর্মমুখী ও কারিগরি কারিকুলামের উপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান দক্ষতা ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। এ সময় ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন এবার ঘুরে দাঁড়ানোর পালা। এছাড়া ক্যাম্পাস থেকেই তরুণ উদ্যোক্তা তৈরিতে সিড ফান্ডিংয়ের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি, যার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য কর্মমুখী ও কারিগরি কারিকুলামের উপর এই প্রশিক্ষণের আয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে স্প্যানিশ, জাপানিজ সহ বেশ কিছু আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন শোষণে শুধু গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেওয়া হয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো। এবার যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে চাইলে আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। এ সময় শিক্ষা খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিভিন্ন পেশা যেমন ঝুঁকিতে পড়েছে, একই সঙ্গে নতুন নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে সরকারের বহুমুখী উদ্যোগের কথা জানান। শিক্ষার্থীদের পরামর্শ দেন তৃতীয় ভাষা শিক্ষার। সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও শিক্ষকদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রোল মডেল ও সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার পরামর্শ দেন সরকার প্রধান। আমরা সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি, যা কিনা শুধু সনদ প্রদান করবে না, বরং দেশে দক্ষ মানব সম্পদও সৃষ্টি করবে। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গাছের চারা উপহার দেওয়া হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার রাত 11:36 এই ভূমিকম্প হয়। আবহাওয়া অফিস জানায়, ভুটানের পুনাখার 5 কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.6। ভুটান, বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভারত আর চীনেও ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সীমান্ত দিয়ে কোনোভাবেই পুশিন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, বিজিবির সতর্ক অবস্থানের পাশাপাশি পুশিন ঠেকাতে কূটনৈতিক চ্যানেলেও আলোচনা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনার কথা জানান মন্ত্রী। বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় মাদকসহ কিছু আইন পরিবর্তন করতে হবে। সমস্ত বিষয়ে আলোচনা হবে। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। দিনে দুপুরে একজনকে গুলি করে $17,000 অর্থাৎ প্রায় 21 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারীরা। রোববার দুপুরে শাপলা চত্বর এলাকায় 4টি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা পথ রোধ করে হাতে ও পায়ে 2টি গুলি করে পালিয়ে যায় তারা। অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সবাই তাকায় রয়েছে দিকে, মানে ওই পাশে যদি ওই দিকে ক্যামেরা থাকে ওটা দেখতে হবে। ব্যস্ত কর্মদিবসে রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল। বেলা 3টার দিকে শাপলা চত্বরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন লোকমান হোসেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হঠাৎই তাকে ঘিরে ফেলে 4টি মোটরসাইকেল। হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে মোটরসাইকেল আরোহীরা। চলে ধস্তাধস্তি। এক পর্যায়ে লোকমানের হাত ও পায়ে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ধস্তাধস্তিতে ব্যাগ থেকে পড়ে যাওয়া ডলার কুড়িয়ে নিয়েছেন অনেকেই। মানুষ জড়ো হয়ে গেছে, গিয়ে টাকা লয়ে গেছে। আমরা 2টা গুলি শব্দ পাইছি, 2টা খুশাও পাইছি এই জায়গা।
স্যারেরা এসে পরে খোসাগুলো নিচ্ছে। পুলিশ অফিসার আসছিল, সার্জেন্ট আসছিল, সার্জেন্ট স্যার ওইদিকে নিয়ে গেল ভিকটিমকে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ ও সিটিটিসি কর্মকর্তারা। আশপাশের ভবন থেকে সংগ্রহ করা হয় সিসিটিভি ফুটেজ। আহত লোকমানকে উদ্ধার করে নেওয়া হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কামুক্ত। পুলিশ বলছে লোকমান একজন ব্যবসায়ী। তার কাছে থাকা $17,000, যা প্রায় 21 লাখ টাকা, ছিনতাই হয়েছে। তার বৈদেশিক মুদ্রার উৎস ও অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ। ওনার কাছে কিছু ডলার ছিল, এটা আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো বা $17,000। তো উনি যখন এখানে এসেছিলেন, কতিপয় দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে তার ডলারটা ছিনিয়ে নিয়েছেন এবং তার হাতে এবং পায়ে গুলি করেছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই যে বা যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে পারবে। পুলিশ জানায় ঘটনার পর ছিনতাইকারীরা দ্রুত পল্টন এলাকার দিকে পালিয়ে যায়। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধারা দেশ জাতির গর্ব। তাদের অবদানে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তাদের ট্রমা থেকে বের করে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে আনতে নানা পরামর্শ দিয়ে এই মন্তব্য করেছেন মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা। এ সময় চিকিৎসকরা বিপ্লবী ছাত্র জনতার সুস্থতা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন। জুলাই যোদ্ধারা বলেন, যে স্বপ্ন নিয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন, সে লক্ষ্য থেকে সরে যাচ্ছে দেশ। রাজধানীতে অপরাজিত 24 ফাউন্ডেশন আয়োজিত জুলাই আগস্টের অভ্যুত্থানে রাজপথের আন্দোলনে আহত যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। এর মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য স্বাভাবিক করতে কাজ করেন মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা। আন্দোলনের বেশ কিছু সময় পেরিয়ে গেলেও জুলাই যোদ্ধাদের কেউ কেউ এখনো দুঃসহ স্মৃতি থেকে বের হতে পারেনি। তাদের জীবন স্বাভাবিকে এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মনোরোগ বিশেষজ্ঞরা। তাদের মধ্যে প্যানিক অ্যাটাকের সিমটম দেখা যাচ্ছে। তারা কনসেন্ট্রেট করতে পারছে না, দিনের পর দিন, রাতের পর রাত ঘুমাতে পারছে না। তারা কেন 24কে চায় যে 24 মানুষ ভুলে যাক, 24 চলে যাক, বাট চলে যায় না। কিন্তু 5 বছর 10 বছরের জন্য ডরমেন্ট অবস্থায় থাকে, তারপর সারফেস করার পরে একটা আউটবার্স্ট হয়। জুলাই যোদ্ধারা বলেন, 24-এর আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে বেড়ায়। স্বৈরাচারের বুলেট আর আঘাত এখনো শারীরিক ও মানসিকভাবে কষ্ট দেয় বলে জানান তারা। আমার চোখের ইমপ্রুভ হয় না, যতটা ইমপ্রুভ এইরকম মানসিক শান্তি পাই, এই মানসিক সেশনগুলো হয়। আমাদের যেই প্রয়োজনটা অবশ্যই দরকার ছিল, সেটা ছিল আমাদের মানসিক এই ডিপ্রেশন, যে ট্রমাটাইজ ছিলাম, সেই ট্রমাটাইজগুলো দূর করার। এটা যদি প্রতিনিয়ত সরকার যদি এটার উদ্যোগ নিত, তাহলে দেখা গেছে যে এটা আমরা আরও সুন্দরভাবে স্বাভাবিক জীবনে এগিয়ে যেতে পারতাম আর কি। জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া নতুন বাংলাদেশে আর কোনো অপশক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সোচ্চার থাকার আহ্বান জানান সবাই। হাত বাড়িয়ে দিয়েছেন সাংবাদিক ভাইদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জে আলাদা স্থানে বজ্রাঘাতে 3 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, রোববার বিকেলে চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় টিনের চালায় পানির ট্যাঙ্কি পরিষ্কার করছিলেন রিঙ্কু দেবনাথ। এ সময় বজ্রাঘাতে মৃত্যু হয় তার। এ ঘটনায় আহত হয় একজন। এদিকে বানিয়াচংয়ের শ্রীমঙ্গলকান্দি গ্রামে ফুটবল খেলার সময় বজ্রপাতে সুজন মিয়া নামে এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন 3 জন। এছাড়া শায়েস্তাগঞ্জের কাজিরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রাঘাতে মারা যান রাহেলা বেগম নামে এক নারী। চট্টগ্রামে এক প্রবাসী প্রকৌশলীকে অপহরণের ঘটনায় 4 অপহরণকারীকে আটক করেছে র্যাব। রোববার সন্ধ্যায় বন্দর থানাধীন সিএসটি গোডাউন এলাকার গহীন পাহাড় থেকে মনিরুল ইসলাম নামে ওই কাতার প্রবাসীকে উদ্ধার করা হয়। র্যাব জানে, রাঙ্গুনিয়ার নিজ গ্রাম থেকে ওই প্রবাসীকে অস্ত্র ঠেকিয়ে তুলে নেয় অপহরণকারীরা। পরে পাহাড়ের গহীনে নিয়ে মুক্তিপণ আদায় নির্যাতন চালানো হয়। পরিবারের কাছে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের সেই টাকা নিয়ে পরিবারের সদস্যরা নির্ধারিত স্থানে গেলে তাদের পিছু নেয় র্যাবের গোয়েন্দা টিম। এক পর্যায়ে হাতে নাতে আটক করা হয় 4 অপহরণকারীকে। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রবাসী মনিরুল ইসলামকে। দেশে প্রতি 10 জনের মধ্যে 9 জনই মানসিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন ও হিরোজ ফর অল আয়োজিত এক সভায়
যোগ দেন তিনি। বলেন, জনসংখ্যার তুলনায় মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ এখনও অনেক কম। এই পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও সচেতন ভূমিকা রাখতে হবে। ডক্টর জিয়াউদ্দিন জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার আরও 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে, যাতে প্রতি 2 মাসে অন্তত একবার প্রতিটি পরিবার স্বাস্থ্যসেবা পেতে পারে। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস সহ স্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, আইনবিদ ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। মেন্টাল হেলথকে কোনো কম্পার্টমেন্টালাইজ করা যাবে না, এটাকে হেলথ লেন্স দিয়ে শুধু দেখলে হবে না, একটা বড় ভুল করা হবে। অবশ্যই হেলথ সিস্টেমকে মজবুত করতে হবে, যাতে ট্রিটমেন্ট ভালোভাবে দেওয়া যায়, যাতে ভালোভাবে প্রিভেন্ট করা যায়। গ্লোবাল একাডেমি অফ ফ্যাশন ইনোভেশন অ্যান্ড রিসার্চ গাফির আয়োজনে অনুষ্ঠিত হলো ফুটবল বিশ্বকাপ নিয়ে স্ট্রিট ফ্যাশন শো। ধানমন্ডিতে এই স্ট্রিট ফ্যাশন শোর আয়োজন করা হয়। এতে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি এই 5টি দেশের জার্সি পরে হয় স্ট্রিট ফ্যাশন শো। এতে গাফির 25 জন শিক্ষার্থী অংশ নেন। গাফির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা ফারিয়া বলেন, বাংলাদেশের ঐতিহ্যকে মাথায় রেখে জার্সি তৈরি করা হয়েছে। পুরো ওয়ার্ল্ডের যে কালচার, যে হচ্ছে উদযাপন আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে, সেটার সংস্কৃতির রং নিয়ে ফ্যাশনের একটা মিলন মেলা তৈরি করতে। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।